নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডার যারা নিয়মিত সদস্য, পেরু উপেন্দার নাম তাদের কাছে অপরিচিত নয়। সেই পেরু উপেন্দা সিরিজের জনপ্রিয় লেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে শুরু হতে চলেছে নতুন আরেকটি সিরিজ, পটল বাবু প্রবুদ্ধ। হাস্য, কৌতুক, রহস্য, খুন, অপরাধ, গোয়েন্দাগিরি, তুখোর বুদ্ধি সম্পন্ন ডিটেকশন, সবকিছু মিলিয়ে জমজমাটে গল্প। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর দেরি কিসের, শুরু করা যাক আজকের গল্পের আড্ডা। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পটল বাবু প্রবুদ্ধ সিরিজের প্রথম গল্প, স্কটিশ গির্জার রহস্য। আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প, নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তো প্রবুদ্ধ বাবু, আপনি তো আপনার এই বন্ধু পটল বাবুকে নিয়ে দেশ বিদেশে অনেক ঘুরেছেন। আচ্ছা, আপনার কি ধারণা, গির্জায় কি ভূত থাকতে পারে? কথাটা জিজ্ঞাসা করলো তপন খুড়ো। সে আজ প্রবুদ্ধর দাদার কাছে হোমিওপ্যাথিক ওষুধ আনতে এসেছে। বাইরের ডিসপেন্সারিতে একটা বেঞ্চের ওপর বসেছিল সে। লোকটি দেখতে সাধারণ, মাথায় কোঁকড়া চুল, মুখের সামনের দাঁত দুটো সামান্য উঁচু, তাই নাকি সুরে কথা বলেন। বয়স ওই 50-এর ওপরে। গির্জায় ভূত? হ্যাঁ, থাকতেই পারে। আমার একবার অভিজ্ঞতা হয়েছিল সেরকম এক প্রেতের। জায়গাটা ওই দার্জিলিং থেকে অল্প দূরে, পাহাড়ের ঢালে একটা স্কটিশ চার্চে, বুঝলেন? ও বাবা বাবা, তাই নাকি? এটা সেই গল্পটাই আজকে হোক। হ্যাঁ, গল্প? আরে না না, এগুলো ঠিক গল্প নয়। যা দেখেছি শুনেছি তাই তো বলি। আচ্ছা, শুনবেন যদি তাহলে ঘরে চলুন তো, দাদা ঢুকতে এখনো ঘণ্টাখানেক, বলল প্রবুদ্ধ। দুজনে প্রবুদ্ধর ঘরে এসে ঢুকল। তা কোর্টে আমার এক বন্ধু আছে, বুঝলেন? ওর এক ভাগ্নে আছে ওই দার্জিলিংয়ের কাছে, গ্রামই বাড়ি। তাকেই যোগাযোগ করেছিলাম আর কি, যে একটা ভালো কম পয়সার মধ্যে হোটেল দেখে দেওয়ার জন্য। সে বলল হোটেলে উঠতে হবে না, তার নিজের বাড়ি সে হোমস্টে হিসেবে ভাড়া দিচ্ছে। পটলবাবুকে ফোন করলাম। পটলবাবু আমার সঙ্গে অনেক অভিযান, অনেক ভ্রমণের সঙ্গী, দিলখুশ লোক, হই হল্লা করে সময় কেটে যায় আর কি। তো উনি আমার প্রস্তাবে উল্লসিতই হলেন, বললেন, আরে এটারই তো অপেক্ষা করছিলাম। সুন্দর, অতি সুন্দর। বুকে বল পেলাম মশাই। সকাল থেকেই ডান চোখটা কেমন নাচছে। নিশ্চিত বুঝেছি ভ্রমণের যোগ। তা নিছক ভ্রমণ না ভুতুরে কোনো অ্যাডভেঞ্চার? আরে না না, সে গুড়ে বালি। যদিও আমার উত্তরে পটলবাবু খুব একটা আশাহত হলেন না, হো হো করে হেসে বললেন, কি জানি মশাই, আপনি সাথে থাকলে এই অ্যাডভেঞ্চার কেমন জানি কোথা থেকে টপ করে ঢুকে পড়ে আর কি। এবারও জানি তাই না হয় দেখবেন। দার্জিলিং মেলের তৎকাল টিকিট কেটে আমি আর পটলবাবু বেরিয়ে পড়লাম ওর গ্রাম লিম্বুগাঁওয়ের উদ্দেশ্যে। এনজিপি স্টেশনে নেমে একটা শেয়ারের গাড়ি ধরে ওই ওর বাড়ির একটু আগেই নেমে পড়লাম আমরা। আচ্ছা, ওর নাম হচ্ছে জোসেফ, ওরা খ্রিস্টান। ওই পাড়ায় অধিকাংশই খ্রিস্টান পরিবারের বসবাস আর কি। জোসেফ আমাদের দেখি বলল, আরে আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? এরপর জোসেফ আমাদের দেখেই মাথায় কাঠের বোঝাটা নামিয়ে নিল,
তারপর আমাদের লাগেজ নিয়ে ঘাড়ে তুলে অত্যন্ত আনন্দের সঙ্গে আমাকে আর পটলবাবুকে ওর সঙ্গে নিয়ে চলল। পটলবাবু তো খুব খুশি। সুন্দর, অতি সুন্দর। গ্রামটা জানেন খুব সুন্দর, সব বাড়িগুলোই কাঠের। পাহাড়ের ঢালে কমলা, সবুজ, নীল, লাল নানান রঙের বাড়িগুলো সারি সারি বিছিয়ে রয়েছে, যেন একটা কার্পেটের মতো। পাশেই পাহাড়ের ঢালে উঁচু উঁচু ওক, এলম, শাল গাছ, এই সমস্ত গাছের বন ভর্তি। দুপুরবেলা ওর বউয়ের হাতে রান্না করা মোটা মোটা রুটি, পাহাড়ি মুরগির ঝোল, উফ, সে দারুণ অভিজ্ঞতা। খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা পাহাড় আর গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। গ্রামের একটু দূরেই পাহাড়ের গায়ে একটা গির্জা হঠাৎ চোখে পড়ল। পটলবাবু বললেন, সুন্দর, অতি সুন্দর। কি সুন্দর গির্জা দেখুন মশাই। উচ্ছ্বাসে যেন লাফিয়ে উঠলেন পটলবাবু। জোসেফ দেখলাম গির্জা নিয়ে খুব একটা উৎসাহ দেখালো না, তার মুখটা বরঞ্চ থমথমে হয়ে উঠল, চোখে একটা অজানা কিছুর আতঙ্ক। আমি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জোসেফ, কিছু হয়েছে? মানে তুমি একটু অন্যমনস্ক মনে হচ্ছে। আমার প্রশ্নে জোসেফ খানিকটা চোখ কুঁচকেই বলল, আসলে ওই গির্জায় একটা প্রেতাত্মা আছে, মানে সবাই বলে। রাত বিরেতে ঘুরে বেড়ায় নির্জন জায়গায়, নানা রকম শব্দ শোনা যায় রাতে। সেই কারণে ভয়ে ওই গির্জা দিকে কেউ খুব একটা যায় না। গির্জার পাশেই আবার একটা কবরস্থান। একটা পাখি নেই জানেন গির্জার পাশের এই গ্রেভিয়ার্ডের গাছের ডালে। জায়গাটা রীতিমতো অভিশপ্ত, বিশ্বাস করুন। মানে অবশ্য আপনারা শহরের লোক, এইসব বিশ্বাস করবেন কিনা জানি না। প্রেতাত্মা? এই শুনেই তো কেমন গাটা ছমছম করছে। একে পাহাড়ি এলাকা, এই তার উপর 100 বছরের উপর পুরনো স্কটিশ গির্জা, এখন আবার অতৃপ্ত অশরীরই। বেশ জটিল ব্যাপার তো। আচ্ছা বলছি, গির্জার দেখাশোনা কে করে? পাশে একজন ফাদার আছেন, ওনার বাড়ি ওই একটু আগে ওইদিকে। একাই থাকেন। আলাপ করবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলুন না। আমরা একটু দূরে এগিয়ে পাহাড়ের গায়ে একটা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দেখি একজন সাদা চুল আর সাদা দাড়িওয়ালা খ্রিস্টান পাদ্রী কাঠের বাড়ির দরজায় তালা মারছেন। তার সঙ্গে আলাপ করিয়ে দিল জোসেফ। ফাদার বললেন, আমার নাম ফ্রান্সিস গোমস, আমি এই গির্জার দায়িত্বপ্রাপ্ত ফাদার। বেশ কিছু খ্রিস্টান পরিবার আছেন এই পাহাড়ে, তারাই নিয়মিত আসেন এখানে প্রার্থনার দিন। বাকি অন্যান্য লোকের আনাগোনা নেই বললেই চলে। গির্জার ব্যাপারে কথা বলতে বলতে উনি হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, গির্জা নিয়ে লোকের মুখে অনেক কথাই ঘুরে বেড়ায়। বছর 2 আগে এই চার্চে একটি অ্যাংলো পরিবারের মেয়ে দুর্ঘটনায় মারা যায়। আমার পূর্বে ফাদার রড্রিগাস ছিলেন এই চার্চের কর্ণধর। সেই সময়কার ঘটনা। মেয়েটির নাম ছিল সুজান। ওর কাকা রবার্ট আর কুকুর ভেনাসের সাথে খেলছিল এই চার্চে। কুকুরটা চার্চের ওপরে মিনারের কাছে উঠেছিল। জানলায় একটা পাখি দেখতে পেয়ে উঠে ঘেউ ঘেউ করছিল। সুজান তাকে টেনে নামাতে গিয়ে জানলায় উঠে পড়ে। সেখানে জমা জলে পা হড়কে একদম জানলা থেকে নিচে পড়ে যায়, ওই পাথর বাঁধানো চাতালের ওপর। ওর কাকা রবার্ট দৌড়ে এসে দেখে সব শেষ। চার্চের সামনে পাথর বাঁধানো চাতাল ভেসে যাচ্ছে রক্তে। সেই মৃত্যুর পর সুজানের পরিবার পাদ্রির বিরুদ্ধে অভিযোগও করে কর্তব্যে গাফিলতির, কারণ জানলার গরাদ ভেঙে গেছিল। জানলাটা আসলে মোর্চের ওপরে ঝুলছিল। সেই মামলা অনেকদিন চলে। তারপর গত বছর হঠাৎ ফাদার রড্রিগাস হৃদরোগে মারা যান। আচ্ছা ফাদার, বলছি এখানে নাকি ভৌতিক সব শব্দ টব্দ শোনা যায়, নানান রকম উপদ্রব, তা সেগুলো কি সত্যি? আসলে আমার বোধহয় এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না। হ্যাঁ, এটা সত্যি যে লোকজন এটা নিয়ে অনেক বছর ধরেই বলা বলি করছে। আচ্ছা, রাতের দিকে একবার আসা যায় না? মানে চার্চে একবার যদি ঢোকা যায় আর কি। রাতে আসবেন? শিওর। মানে প্রস্তাবটা মন্দ নয়। আমিও একবার ভাবছিলাম রাতে ঢুকবো, কিন্তু সঙ্গী পাচ্ছিলাম না। বেশ, চলে আসুন তাহলে রাতের দিকে, ওই 8টা নাগাদ। জোসেফ ভীতিপূর্ণ চোখে পটল বাবু আর আমার দিকে তাকালো। আমি ওকে আশ্বস্ত করে বললাম, আরে তোমাকে আসতে হবে না, আমরা রাস্তা চিনে নিয়েছি, একাই আসতে পারবো, আমাদের নিয়ে চিন্তা করো না তো। কিন্তু পটল বাবু, আপনি কি শিওর
যে এই প্রোগ্রামটা আমাদের করাটা জরুরি? মানে ঘুরতে এসেছি আমরা, এর মধ্যে আবার না জড়িয়ে পড়লে হতো না, কি বলেন? সুন্দর, অতি সুন্দর। বাহ বাহ, এমন একটা প্রেত দর্শন করার সুযোগ ছাড়া যায় না মশাই। পটলবাবু উত্তরটা দিয়ে তারপর ফাদারকে উদ্দেশ্য করে বললেন, আমরা ঠিক পৌঁছে যাব। রাত্রেবেলা যথারীতি পরিকল্পনা মতো টর্চ আর গাম্বুট পরে পটলবাবু আর আমি পৌঁছে গেলাম সেই গির্জার মুখে। সবার সামনে ফাদার গোমস, চারিদিকে নিকষ অন্ধকার। চার্চের দুটি মিনার অন্ধকারের এক ফালি চাঁদের মধ্যে দৈত্যের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে। বলছি, ওই যে গির্জার মিনার দুটো কেমন একটা মনে হচ্ছে না পটলবাবু? মানে যেন প্রকাণ্ড দুটো রাক্ষস একেবারে খিদে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কি বলেন? রিয়েলি গায়ে কাটা দিচ্ছে মশাই। সুন্দর, অতি সুন্দর। আপনার এই ভুতুড়ে গির্জা সুন্দর লাগছে, ফিসফিস করে কথাটা বললাম আমি। ফাদার আমাদের পেছনে ফেলে ততক্ষণ একটু এগিয়ে গেছেন গেটের দিকে। হঠাৎ গির্জার উপরের দিকে জানলার দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল আমার। একজোড়া বড় বড় চোখ অন্ধকারের মধ্যে হলুদ হয়ে আছে, জ্বলছে যেন, অদ্ভুত হিংস্রতা নিয়ে তাকিয়ে আছে। আমি আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করলাম, এই পটলবাবু, ওটা কি বলুন তো? বড় বড় চোখ দেখতে পাচ্ছেন? আরে মশাই, পেঁচা, বেশ বড় সড়ো সাইজ, কিন্তু সুন্দর, অতি সুন্দর। ও সত্যি পেঁচাই তো, একটুখানি দেখে ভরকে গেছিলাম আর কি। যাকে চলুন। তখনই ফের মাথার উপর দিয়ে উড়ে গেল একটা বাদুর। সেটা দেখা মাত্রই আমার গাটা যেন ছমছম করে উঠল। ফাদার চার্চের গেটটার কবজা খুলতে খুলতে বললেন, গেটটা বন্ধ হয়ে গেল কিভাবে হলো বুঝতে পারছি না। দিনে আসার সময় কবজাটা লাগাইনি, স্পষ্ট মনে আছে। গেটের সামনে একটু দূরেই বড় একটা কাঠের দরজা, তার উপরে টিমটিম করে জ্বলছে একটা অল্প আলোর বাল্ব। সেটা যে কোনো একটা অজানা কারণে চিরচির করে উঠছিল মাঝে মাঝে। চারিদিকে হলুদ হলুদ আবছা আলোর মোড়া। দূরে ঝোপগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। গির্জার পিছন দিকটা পুরোটাই অন্ধকার। সেদিকেই কিছুটা এগোলে পড়বে কবরখানাটা। ওদিকে বেশ কিছুক্ষণ জঙ্গল আর ঝোপের মাঝখান থেকেই ঝিঁঝির শব্দ শোনা যাচ্ছিল। আমরা ফাদারের নেতৃত্বে গির্জার মূল ফটক ঠেলে হল ঘরে গিয়ে উঠলাম। আর তখনই ঝপ করে কারেন্টটা চলে গেল। এই চা, কি সর্বনাশ! দাঁড়ান দাঁড়ান, মোমবাতি জ্বালাই, বললেন ফাদার। আমি পকেট থেকে টর্চ বের করে চারিদিকে দেখতে লাগলাম। বৈঠকখানার পাশে সিঁড়ির বাঁকে জানলার উপর আলোটা ফেলতেই একটা পাখি ক্যাঁ ক্যাঁ করে তীক্ষ্ণ শব্দ করে ডানা ঝাপটে উড়ে গেল। একটু পরে অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি চালালেন ফাদার। ঘরটায় একটা তরল আলোর আভা খেলে গেল। চারিদিকে দেওয়ালের উপর নানা ছবিগুলো অস্পষ্ট হয়ে হালকা আভাস নিয়ে রইল। কেন জানি না আমার তখনই একটা অনুভূতি হলো, কিছু একটা অশুভ বস্তুর উপস্থিতি। সেটা যেন একটা ছায়া পিছু পিছু ঘুরছে আমাদের দৃষ্টি তার দিকে নিয়ে যাওয়ার আগেই সে লুকিয়ে পড়ছে বড় বড় জানলার পর্দার আড়ালে, অথবা বড় ওই পিয়ানোটার পিছনে। হলঘরটা থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়, সেখানেই প্রধান প্রার্থনা কক্ষ। সেটা ফাদার আগেই বলেছিলেন। আমরা সিঁড়ির দিকে এগোচ্ছি, আর ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়ার রেশ এলো। ফাদারের হাতের মোমের শিখাটা হঠাৎ করে নিভে গেল। আমি টর্চটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সেই সময়ে সেই টর্চ যেন উত্তর দিয়ে দিয়েছিল। তখনই দোতলায় হঠাৎ বিকট একটা জান্তব আর্তনাদ, আর কিছু একটা ছুটে পালাতে গিয়ে পড়ল কোনো ধাতব কিছুর উপর, আর একটা থালা গড়ানোর মতো শব্দ। পটলবাবু বললেন, বেড়াল। এই গির্জায় কি কোনো বেড়াল আছে ফাদার? হ্যাঁ, আছে বোধহয় একটা।
এরপর আমরা মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করতে লাগলাম, আর তখনই আওয়াজটা এলো। হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমরা। সিদ্ধারা দিয়ে যেন একটা হিমস্রোত নেমে গেল। পটলবাবুকে দেখলাম, তারও দু চোখ বিস্ফারিত। এইরকম মুহূর্তে আমার নার্ভ সাধারণত ঠান্ডা থাকে, কারণ এমন পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। নিজেকে বোঝাতে লাগলাম, এই পরিত্যক্ত গির্জায় আমাদের ছাড়াও অন্য কেউ আছে। হঠাৎ একটা পিয়ানোর শব্দ। কেউ কেউ বিশ্রীভাবে যেন পিয়ানো বাজাচ্ছে। সেটা যেন কোনো প্রশিক্ষিত বাজিয়ের হাত নয়, বোঝাই যাচ্ছিল। তবে ভয়ের চোটে সেই হুঁশ আমার কতটুকু ছিল সন্দেহ আছে। ফাদার বিড়বিড় করে তখনই আঙুলের ডগায় ক্রসটা নিয়ে বলতে শুরু করলেন, Abide with me. Fast falls the eventide. The darkness deepens. Lord, with me abide. হঠাৎ করেই একটা খিলখিল করে হাসির আওয়াজ শোনা গেল। সেটা যেন কঠোরভাবে আমাদের বিদ্রূপ করছে। ইয়ে ফাদার, বলছি আর এগোনো ঠিক হবে না বোধহয়, চলুন আমরা বেরিয়ে যাই। পটলবাবুর হাতটা টেনে ধরে আমি বললাম কথাটা। পটলবাবু বললেন, ছাড়ুন তো। আরে রহস্যের সন্ধান তো সে তো দিনেও করা যাবে, এখন চলুন না, কথা বাড়াবেন না, আমার কথা শুনুন পটলবাবু। আমি জোর দিয়ে বললাম কথাটা। আমি কোনো মতেই পটলবাবুকে আর ফাদারকে বুঝিয়ে বাইরে নিয়ে এলাম। বাইরে একটা হাওয়া দিচ্ছিল। আমি একবার বাড়িটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। একটা দৃশ্য নজরে এলো, আর বুকের ভেতরটা কেমন জানি ছ্যাদ করে উঠল। দোতলায় জানলায় আবছা চাঁদের আলোয় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেন আমাদের দেখছে। একটা বাচ্চা মেয়ে। তার মাথার উপর চাঁদের আলো পড়ে লম্বা চুলগুলো শুধু বোঝা যাচ্ছে। দৃশ্যটা এক ঝলক চোখে পড়তেই আমি চোখ নামিয়ে নিলাম। বুকটা কেঁপে উঠেছিল। একটা ঢোক গিলাম আমি। তারপর সেই দিকে ফিরে দেখলাম ছায়া মূর্তিটা আর নেই। ইয়ে পটলবাবু, কিছু একটা ছিল, ওই দেখুন ওই ওপরটাতে। কি দেখলেন মশাই? একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যেন জানলার পেছনে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে, আমাদের দেখছে, যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে? কিছু না, চলুন চলুন আমরা বেরিয়ে যাই এখান থেকে। এরপর ফাদারকে ওনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে ফেরত এলাম নিজেদের হোমস্টেতে। জোসেফ আমাদের জন্য বারান্দায় বসে অপেক্ষা করছিল। আমায় দেখে বলল, কিছু পেলেন? পেয়েছি। আচ্ছা, এই সুজান বলে যে মেয়েটি মারা গিয়েছিল গির্জা থেকে পড়ে, এবার তার পরিবারের কেউ থাকে নাই পারে? ওর বাবা মা মেয়ে মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাড়ি ছেড়ে দেয়। শুনেছি মেয়ের শোক ভোলার জন্য ওদের আত্মীয়র বাড়ি চলে গেছিল ওই আসামে। এখন ওর ওই কাকাটা থাকে এখানে একা, ওই বাড়িতেই থাকে আর কন্ট্রাক্টারি বিজনেস চালায়। মাঝে মাঝে তো খুব জুট ঝামেলা হতো ওর, এখন একটু মিটেছে। শুনেছি এইবার নাকি একটা স্কুল করে গ্রামে পড়াবে। ঝুট ঝামেলা গেল? কি রকম? ওই মাস 6 আগে একটা গ্যাং আটক করলো দার্জিলিং পুলিশ। ডাকাতি, খুন, কিডন্যাপিং করতো একটা গ্যাং। তাদের লিডার নাকি একটা মেয়ে, নাম আরতি লামা। এই গ্যাং কিভাবে এই রবার্ট মানে সুজানের আঙ্কেলের নাম নেয়, তারপরেই পুলিশ ওকে তোলে। কতদিন বেকার বেকার জেল খাটলো ছেলেটা, শেষে দেখা গেল পুরো ফালতু একটা অভিযোগ। ওই রবার্ট নামের একটা অন্য লোক আছে, সে ওই গ্যাংয়ের হয়ে খবর দিত ওদের ডাকাতি করার জন্য। ভাবুন তো। ও, আর সেই জন্য রবার্ট কি পরে ধরা পড়ে? না, সে নাকি ফেরার হয়ে যায়। শুনেছি পুলিশই নাকি স্বীকার করেছে সেটা অন্য লোক। ওর বিরুদ্ধে নাকি সব মামলা তুলেও নিয়েছিল। মানে ভাবুন, নিরীহ লোক। সেই জন্যই বলে না, পুলিশ ছুলে 18 ঘা। এই ব্যাপার। আচ্ছা, কাল একবার দেখা করিয়ে দিন নয় রবার্টের সাথে। ওর সঙ্গে দেখা করবেন কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো জোসেফ। এমনি, এই সামান্য কৌতূহল। রবার্ট ওই গ্রামের একদম শেষের দিকে খাদের ধারে একটা বাড়িতে থাকে। তার গরম মোটা সোটা, গাঁটটা গোটা চেহারা, চোখগুলো সরু সরু, গোঁফটা সরু সুতোর মতো। আমরা সুজানের ঘটনাটায় দুঃখ প্রকাশ করে ওনাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম।
ওনার চোখে যেন জল এসে গেল সুজানের নামটা শুনে। রবার্ট বললেন, সব সব আমারই দোষ। মেয়েটা চার্চে যেতে চাইছিল না সেদিন। আমি বললাম, চল, মনটা ভালো হয়ে যাবে। আমাদের ওই মুরগিটা মরে গেছিল, তাই ওর মন খারাপ ছিল। চার্চে পৌঁছে কুকুরটা দৌড়ে কখন উপরে উঠে গেছে, পাখিটাকে দেখেছিল বোধ হয়। মেয়েটাও ছুটলো পেছনে পেছনে। আমি থামতে বললাম, কিন্তু আমার পায়ে বাত, কখন উপরে উঠে গেছে। তারপর কথাগুলো বলে রবার্ট যেন চোখের জল মুছতে লাগলেন। আপনার ঘরে সুজানের কোনো ছবি নেই দেখছি। কষ্ট তো হয়, ভীষণ কষ্ট। মেয়েটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি 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 দায়ী। বারবার ওর মুখ দেখলে সেটাই মনে হয়। আমি আমি দায়ী। বুঝেছি, সেটা ওই কষ্টটার থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা। যাকে বলতে হবে না। আচ্ছা, সুজানকে নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে অদ্ভুত সব গলা শব্দ, মানে ওই গির্জার আশেপাশে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? মানে আপনার কি এটা নিয়ে কিছু বক্তব্য আছে? আমার কথাটা শুনে রবার্টের মুখটা যেন হঠাৎ রাগী হয়ে উঠল। বেশ অন্যরকম গলায় উনি বললেন, মেয়েটার সৎকার করছিল যে পাদ্রী, ফাদার রদ্রিগেজ, সে ছিল সাক্ষাৎ শয়তান। জেসাসের নয়, সে ছিল শয়তানের অনুগামী। সুজানের সৎকার ঠিকমতো করেনি, তার শরীর থেকে পিশাচ বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু করার জন্য। সেই পিশাচকে সে নিজের দাস বানিয়ে রাখবে, এটাই এটাই ছিল ওর উদ্দেশ্য। আর তাকে দিয়ে বশীকরণ করবে, ভূতের উপদ্রব শুরু করবে গ্রামে গ্রামে, আর নিজের প্রভুত্ব প্রচার করবে। এটাই ছিল ওর প্ল্যান। সুজান সেই প্ল্যানের শিকার হয়। এটাই আমার ধারণা, প্ল্যানের শিকার হয়। তা আপনারা সুজানের বাবা মা ওর বিরুদ্ধে কিছু করলেন না? জিজ্ঞেস করলেন পটলবাবু। হ্যাঁ, করেছি তো। থানায় অভিযোগ করেছি। বেশ কয়েক বছর চলেছে মামলা। ফাদার রদ্রিগেজ দেশের বাইরে, ভালো চ্যানেল রয়েছে। আইন প্রশাসন ফাঁকি দিয়ে ঠিক বেরিয়ে গেছে। কেসটা ডিসমিস হয়ে গেছে। বুঝেছি। আর সেই জন্যই সুজানের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে চার্চে। মুক্তির আলো সে পায়নি, যদি সে সত্যি সুজান হয়। আচ্ছা, আপনাদের পরিবারের তো কেউ আর নেই সেই সময় এই গ্রামে, তাই তো? একটা চাকর ছিল, অ্যালফ্রেড। ও এখন পা ভেঙে পড়ে আছে বাড়িতে। নেশা টেশা করে থাকে সব সময়। ফালতু লোক, একেবারে ফালতু লোক। আমরা রবার্টকে বিদায় জানিয়ে এবং আপ্যায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। পটলবাবু একটু এগিয়ে আসতেই বললেন, সুজানকে ডাইনি পিশাচ বানিয়েছে ফাদার রড্রিগেজ, সেই জন্য সে মুক্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ফাদার যদি তার চেষ্টায় সফলই হন, তাহলে তো অনেক লোককেই ভূতে ধরবে, আর তিনি তাদের ভূতের থেকে রক্ষা করে নাম অর্থ কামাই করবেন। কিন্তু সেরকম তো হলো না কেন? জোসেফ বলল, কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করেছিল সুজানের পরিবার। ফাদার ভয় পেয়ে যান, ভেবেছিলেন পরে ব্যাপারটা মিটে গেলে কার্যসিদ্ধি করবেন, কিন্তু হঠাৎই মারা গেলেন তারপর। আচ্ছা, একবার আলফ্রেডের সাথে দেখা করা যায় না? আবার কেন? এই তো প্রেত দর্শন হলো, এবার একটু বাড়ি চলুন না। হ্যাঁ, চলুন না। অ্যালফ্রেড একটা অলস অকর্মণ্য লোক। পা ভেঙে যাওয়ার পর কেউ ওকে কাজকর্ম দেয় না। আলফ্রেড বেশ ফর্সা, লম্বা ঢ্যাঙা একটা লোক। মাথার চুল পাতলা হয়ে গেছে, মুখে পাহাড়ি টান স্পষ্ট। সে একটা ভাঙা খাট নিয়ে শুয়েছিল তার ঘরের বারান্দায়, হাতে একটা হুকো। পটলবাবু তার সামনে এসে দাঁড়িয়ে সংক্ষেপে আমাদের পরিচয় দিয়ে
আর আমরা ঘুরতে এসেছি জানিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলেন, ওই পরিবার সম্পর্কে আপনি কিছু জানেন? সুজানের বাবা মার সাথে আর যোগাযোগ আছে আপনার আসাম চলে যাওয়ার পর? এখানে ঘুরতে এসেছো, ঘুরে চলে যাও ছোকরা। এসব এলাকা মোটেই ভালো নয়। এক মুখ বিরক্তি নিয়ে কথাটা বলল অ্যালফ্রেড। সে কথা বলতে যে খুব একটা উৎসাহী নয় তার মুখ দেখেই স্পষ্ট। জোসেফ বলল, আরে অ্যালফ্রেড ভাই, একটু ভালো মনে কথা বলো, ওনারা গেস্ট, অনেক দূর থেকে এসেছেন। চার্চ দেখতে গেছিলেন, ওখানেই সুজান সম্পর্কে জেনেছেন। ওর কাকার সঙ্গে দেখা করেছেন, কথা বললেন অনেকক্ষণ ধরে। আরে তুমি ওরকম কেন করছো বলো তো? জোসেফের কথা শুনে অ্যালফ্রেডের মনটা একটু নরম হলো মনে হলো। এই, তোমার সঙ্গে কথা বলে আমার লাভটা কি? হ্যাঁ, আমার লাভটা কি? বাবারে! অ্যালফ্রেড চেঁচিয়ে জিজ্ঞেস করলো জোসেফকে। আমি আমার ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বললাম, এটা নাও, মিষ্টি খেও কেমন? অ্যালফ্রেড গদগদ হয়ে টাকাটা নিয়ে বলল, বাবু মশাইদের সাথে যোগাযোগ হয়নি আমার। শুনেছি তো আসাম টাসাম নাকি গেছেন। ওনাদের কোনো আসামের কোনো ঠিকানা, ফোন নাম্বার এগুলো নেই। রবার্ট তো বলল তার দাদা বলেছে আর ফিরবে না, ফোন নাম্বারও পাল্টে ফেলেছে। ও না, নম্বর টম্বর নেই। আচ্ছা, আপনারা সেই খবরটা কেন জানতে চাইছেন বলুন দেখিনি? হ্যাঁ, আপনাদের কি দরকার? আমার বন্ধুটি গোয়েন্দা, রহস্যের সন্ধান করে বেড়ায় আর কি। আচ্ছা শোনো না বাবা আলফ্রেড, তুমি সেদিনের ঘটনা কি কিছু জানো? তাহলে বলো না, বলো। বললেন পটলবাবু একটা হাত তার চিবুকে দিয়ে। আলফ্রেড বলল, সুজান সুজান ম্যাডাম, সেই দিন ওই দেখুন, আপনাদের ঘুরিয়ে পুরো বিষয়টা বলি শুনুন। সুজান ম্যাডাম সেদিন ওই আঙ্কেলের সাথে গির্জায় ঘুরতে গেছিল। ওর সাথে ছিল একটা কুকুর, মহা বদমাস। ওটা তত্তর করে গির্জার ওপরে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছে। হ্যাঁ, পায়রা তাড়াতে যেত ওপর দিকে। সেদিন একটা ভাঙা জালনার ওপরে কিভাবে যেন লাফিয়ে পড়ে, আর তারপরে ওই পাখি ধরতে গেছিল আর কি। ও সুজান ওকে চেপে ধরে, তারপরে টাল সামলাতে না পেরে একেবারে দুজন মিলেই নিচে জানলা ভেঙে দুজনেরই মৃত্যু হয়। ওই কুকুরটার জন্যই অ্যাক্সিডেন্টটা হলো। মহা বদমাস। কুকুরটির কি হলো? ওটা বেঁচেই ছিল। সুজান মারা যাওয়ার পর সে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল। ওই 2 মাসের মধ্যেই মারা যায় হঠাৎ করে। সুজানের লাশটা নিয়ে ফাদার কিছু টুকটাক করতে চেয়েছিল নাকি? তুমি কিছু জানো? ফাদার? ফাদারকে বোঝা তো খুব কঠিন। কেন কঠিন কেন? আমার মাঝে মাঝে মনে হয় যে ফাদার খুব দয়ালু মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। মাঝে মাঝে মনে হতো যে সেটা আসলে ওনার মুখোশ, আসলে লোকটা বজ্জাত। গির্জার সামনে রাত বিরেতে হেঁটে হেঁটে যেতে যেতে অদ্ভুত সব শব্দ শুনতে পেতাম। মনে হচ্ছে যেন উনি কারোর সঙ্গে ঝগড়া করছেন। কেউ কথা শুনতে চাইছে না, তাকে প্রচণ্ড বকাবকি করছেন তিনি। একটা বাচ্চা মেয়ের কান্নার গলা পেতাম, আর ফাদারের গলা শুনে আপলোক চিনতে পারবেন না তখন। কেন চিনতে পারতে না কেন? আরে কি কর্কশ সেই গলা, যান্ত্রিক, যেন কোনো রাক্ষস জেগে উঠেছে ওনার ওই মলায়েম সেই শেতানের মতো গলার ভেতরে। একেবারে পাল্টে গিয়ে কোনো পিশাচ যেন ভর করে জোর ওপরে। না শুনলে বিশ্বাস হওয়া শক্ত। গির্জার বাইরে দিয়ে হেঁটে গেলে রীতিমতো সেই চিৎকার শুনলে ভয় করতো বুকের ভেতরে। ফাদার মারা গেলেন কিভাবে? এবার জিজ্ঞেস করলেন পটলবাবু। তা জানি না। সুজান মারা যাওয়ার পর রাত বিরেতে জেগে থাকতেন, যেন ঘুমোতেন না। কোনো এক নিষিদ্ধ বিদ্যা যেন তাকে পেয়ে বসেছে। তার শরীর ওই শুকনো কর্কশ
ও হতে শুরু করে দিল। বেশ বুঝতে পারছিলাম ওই শরীরের ওপর খারাপ কিছু ছায়া পড়েছে, সে ক্রমশ কাবু করে ফেলছে ওকে। তারপর একদিন হঠাৎ করে ওর বাড়িতে সারা শব্দ নেই, একজন অনেক ডাকাডাকি করে শেষে দরজা ভেঙে দিল। ও দেখে নাকি সে মরে পড়ে আছে বিছানার উপরে, দুই হাত জুড়ে যেন কারো কাছে ভিক্ষে করতে চাইছে, আর চোখটা বিস্ফারিত। এরপর আর তার থেকে কোনো জরুরি খবর পাওয়া গেল না। আমরা হোমস্টেতে আসতেই শুনলাম ফাদার আমাদের সন্ধানে এসেছিলেন। ওর মোবাইলে ফোন করলাম জোসেফের থেকে নাম্বার নিয়ে। তিনি ফোন তুলতেই বললেন, ফাদার রড্রিগেজের কোনো পরিবার ছিল না। আপনারা এখানে এসে আমার খুব ভালোই হয়েছে। আসলে আমি সুজানের একবার এক্সরসিজম করতে চাই। তবে হ্যাঁ, যদি তার প্রেত শান্ত না হয় তাহলে লাভ হবে না। হয়তো আপনাদের পাঠানো হয়েছে পরমেশ্বরের ইচ্ছায়, হয়তো তিনি চাইছেন মেয়েটা এবার মুক্তি পাক। আসলে আমি এখানে এসে ফাদারের পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করেছিলাম কালকে। ওনার একটা ডায়েরি পেয়েছি কাল থেকে টানা পড়ে এই শেষ করে আপনাকে ফোন করলাম। আসলে সুজানের মৃত্যু রহস্যের একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যেটাতে আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। কি সেই তথ্য? আমি পটলবাবুর ইঙ্গিতে ফোনটা স্পিকার মোডে দিলাম। আসলে যখন সুজান ওপর থেকে পড়ে যায়, ফাদার রড্রিগেজ ছিলেন চার্চের একটু দূরেই পাহাড়ের ঢালে একটা বাগানে জল দিচ্ছিলেন। উপর থেকে পড়ে যাওয়ার সময় উনি সুজানের চিৎকার শুনতে পান, কিন্তু ওনার পিঠ ছিল গির্জার দিকে। রবার্ট নাকি খানিক পরে গির্জার ভেতর থেকে ছুটে আসে, কিন্তু অন্য একটা লোক গির্জার পেছনের পাঁচিল ডিঙিয়ে পালায় তক্ষুনি। তার মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল। কে ছিল ওই সময় তৃতীয় ব্যক্তি সেটা উনি বুঝতে পারেননি। আর তাছাড়া ফাদারের পিঠ পেছন দিকে থাকার জন্য সে যদি চার্চের সামনে দিয়েও ঢুকে থাকে সেটা হয়তো উনি দেখতে পাননি। আমার আসলে এটাই বলার ছিল, বললেন ফাদার গোমস, বলে ফোনটা রেখে দিলেন। আমি পটলবাবুকে বললাম, তৃতীয় ব্যক্তি মানে এর আগে অবশ্য রবার্ট বলেছিল যে সে সুজান আর কুকুরটা ছাড়া কেউ ছিল না চার্চে। কেসটা কেমন জটিল হয়ে যাচ্ছে না পটলবাবু? মানে অন্য কিছু ব্যাপার নয় তো? আচ্ছা, একটা জিনিস ভাবুন। প্রথমে চার্চের ওপরে ওঠে কুকুর ভেনাস, একটা পাখি দেখতে পেয়ে তার পিছু তার পেছনে উঠে সুজান, তার পেছনে রবার্ট। এইবার তাদের যদি কেউ পিছু করে তাহলে সুজান অবধি পৌঁছাতে গেলে তাকে তো রবার্টকে ডিঙোতেই হবে। কিন্তু এবার রবার্ট বলছে সে নাকি অন্য কাউকে দেখেনি। এইবার দেখুন, কেউ সত্যি তার সুজানের কাছে পৌঁছে গেল, সুজানকে ঠেলে ওপর থেকে ফেলে দিল। তাইলে কুকুরটা তাকে আক্রমণ বা চিৎকার কিছুই করবে না। এই যদি নাই করে, এইবার সে কাজ শেষ করে নিচে নামছে, ততক্ষণে সুজান নিচে পড়ে গেছে, তার আঙ্কেল ছুটে গেছে তার বডির দিকে, তাই সিঁড়ি এখন ফাঁকা। সে নেমে পাঁচিল টপকে পেছনের দিকে পালালো, কারণ সে আসার সময় ফাদারকে সামনে ফুল গাছে জল দিতে দেখেছে। এই কি হতে পারে? তো কি করে হবে? সুজান অবধি পৌঁছতে গেলে তাকে রবার্টের সঙ্গে তো দেখা হতেই হবে, তাই না? আরে হবে মশাই, হবে। এই দেখুন, যদি সে আগে থেকেই উপরে উঠে বসে থাকে, এই তাহলে তো সুজানের সাথে দেখা হতে ক্ষতি নেই। কিন্তু সে কি করে জানবে যে সুজান চার্চে যাচ্ছে? মানে কুকুরটা তাকে দেখে চিৎকার করবে না? এটাই তো স্বাভাবিক। জানবে মশাই, জানবে। আর ভেনাস চিৎকারও করবে না যদি সে সুজানের বাড়ির লোক হয়। সে কি মানে ওর বাড়ির লোক ওকে মারবে কেন? দাঁড়ান, আমি এখনো শিওর নই। এই কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে। এই ধরুন, সুজানের মৃত্যুতে কার কি লাভ? আর সুজান যদি 2 বছর আগে মারা যায়, ওই সময় স্থানীয় থানায় ওসি কে ছিলেন? ওনার থেকে কয়েকটা উত্তর জানার আছে আমার। এই প্রভুত্ববাবু, এই শুনুন না, এই আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করুন না ওর সাথে। আমি পটলবাবুর কথা মতো জোসেফ আর তার পরিচিত বার অ্যাসোসিয়েশনের এক উকিলের মাধ্যমে এক পুলিশ কর্তার দ্বারা দার্জিলিং থানার ওসির সঙ্গে বছর 2 আগে
সুজান মৃত্যু মামলার ব্যাপারে কিছু তথ্য পেলাম। ওসি সাহেবের সঙ্গে মোবাইলে সামান্য পরিচয় হলো। জিজ্ঞেস করলাম, স্যার বলছি সুজানের মৃত্যুর সময় কি আপনি থানায় ওসি ছিলেন ওই সময়টা? হ্যাঁ, আমি ছিলাম। আমার বন্ধু একটু কথা বলবে আপনার সাথে স্যার। কথাটা বলেই আমি পটলবাবুকে ফোনটা দিলাম। পটলবাবু ফোনটা কানে নিয়ে এক সাইডে সরে গিয়ে অনেকক্ষণ ধরে কথা বললেন। তারপর ফোনটা আমাকে ফেরত দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা হলো? হ্যাঁ, সুজানের বাবা মা জীবিত আছেন। ওদের নতুন ফোন নম্বর থানায় জমা দেওয়া আছে। সেখানে কল করে এই গত সপ্তাহেই কথা হয়েছে ওনাদের সাথে। আর রবার্ট আর আরতি লামা এই কেসটার রাজসাক্ষী হয়েছিলেন। কি বললেন মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। আরে বলছি বাবা, বলছি, দাঁড়ান না। এই ওসি সাহেবকে বলেছি আপনাকে খুব শিগগির একবার ডাকবো। একটু সাহায্য লাগবে। আসল অপরাধী ধরা পড়বে, বুঝলেন মশাই। তার আগে গ্রামের সামনে একটা মাঠ আছে। কাল দেখেছিলাম কিছু ওই ছেলেপুলে ফুটবল খেলছিল, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। চলুন না খেলা দেখে আসি। আমরা মাঠের সামনে এসে দাঁড়ালাম। একটু পরেই একটা খেলা চলছিল। পটলবাবু অনেকক্ষণ বসেছিলেন মাঠের ধারে। হঠাৎ বললেন, ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে ছুটে গেলেন মাঠের ভেতরে। ছেলেগুলো খেলা তখন শেষ হয়ে এসেছিল। পটলবাবু গিয়ে ওদের মধ্যে বেশ ভালো যে খেলোয়াড় তাকে গিয়ে প্রশ্ন করা শুরু করলেন। একটু পরেই দেখলাম সেই হাসি হাসি মুখ নিয়ে ফিরে আসছেন। আচ্ছা কি পটলবাবু, কি পাগলামো শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, খেলতে নামবেন নাকি এই বুড়ো বয়সে? কি হচ্ছে একটু বুঝিয়ে বলুন না। এইবার ওসি সাহেবকে পুলিশ নিয়ে আসতে বলুন। সুজান এতদিনে বিচার পাবে। সুন্দর, অতি সুন্দর। মানে খুন নাকি? কি করে বুঝলেন? আর মোটিভ? সব আপনার সামনে দিয়ে হয়ে গেছে, আপনি ধরতেও পারেননি। এখন যেটা বলছি সেটা করুন প্লিজ। হাসি হাসি মুখ করে বললেন পটলবাবু। আমরা বার অ্যাসোসিয়েশনের বন্ধু প্রলয়দার চেনা পুলিশ কর্তার নামের দাপটটা বুঝতে পারলাম এবার। তখন ওসি সাহেব আমার অনুরোধে পুলিশ নিয়ে আসতে সম্মত হলেন। একবার জিজ্ঞেসও করলেন না যে পটলবাবুর কথায় পুলিশ কেন ডাকছি। পুলিশের গাড়িটা আসতেই পটলবাবু আর আমি ওনাকে নিয়ে রওনা হলাম। পটলবাবু ওসি সাহেবকে দেখেই বললেন, সুন্দর, অতি সুন্দর। স্যার স্যার এই দুজনকে কাস্টডিতে নিতেই হবে। একজনের ক্রাইম হলো এই সুজানের মার্ডার করা, আর অন্যজন হলো সাক্ষী। বাকি আপনি কাস্টডিতে নিলে কীর্তিকলাপ সবই স্বীকার করবে আমার ধারণা, বুঝলেন কিনা? ওসি সাহেব পটলবাবুর কথায় যেন একটু আত্মবিশ্বাস পেলেন। আমরা এগিয়ে চললাম গ্রামের শেষের দিকে একটা বাড়ির সামনে। সেই বাড়িটার সামনে গিয়ে আমাদের জিপটা থামল। কিছু ঘন্টা আগেই এখান থেকে ঘুরে গেছি আমরা। আরে এটা তো অ্যালফ্রেডের বাড়ি। এই যে বাবা আলফ্রেড, এই গাড়িতে উঠে পড়ো তো চটপট। তোমাকে পুলিশ জেরা করবে ওই সুজান হত্যা মামলায়, বলে উঠলেন পটলবাবু। দুজন কনস্টেবল গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে এলো তাকে। আলফ্রেড বলল, বাবু, আমি আমি কোন করিনি ছোট বাবু, আমি কোন করিনি। ওই দিন আমি গির্জা ছিলাম, কিন্তু আমি খুন করিনি বাবু। আমি ছিলাম ওখানে, কিন্তু খুন আমি করিনি। আরে মশাই, সব ক্রিমিনালই সেটা বলে। একে এই গাড়িতে তোলো তো, এটাকে তোলো গাড়িতে। হুঙ্কার দিয়ে উঠলেন ওসি সাহেব। আমি এতক্ষণে বুঝলাম কেন ভেনাস মানে সুজানের কুকুরটা সেদিন কামড়ে দেয়নি, চিৎকারও করেনি। কারণ অ্যালফ্রেড ওই বাড়ির লোক, সেটাকে খেতে দিত। ভেনাস তার এক প্রভুর বিরুদ্ধে চিৎকার করেনি সেই জন্য। আর রবার্ট যে সুজানকে নিয়ে চার্চে আসছে সেটাও সেই বাড়ির থেকেই সে জানতে পারে। রহস্যটা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে আমার কাছে। পুলিশ আলফ্রেডকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ পটলবাবু ওসি সাহেবকে বললেন, দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান, এখনো চমক বাকি আছে। আর একজনের কাছে যেতে হবে তো। এরপর পটলবাবু কথাটা বলেই বাড়ির দিকে হাঁটা দিল। সেটা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দরজা নাড়তেই তিনি দরজা খুলে বাইরে এলেন। একসাথে পুলিশ দেখে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, আর কেউ নন, রবার্ট। বললেন, কি ব্যাপার, আপনারা তো আগেই ঘুরে গেছেন, এসবের মানে কি? আরে মানে আছে বাবা, মানে আছে।
এই মিস্টার রবার্ট, আপনাকে আজ গ্রেপ্তার করা হবে সুজনকে হত্যা করার অপরাধে। ঠান্ডা গলায় বললেন পটলবাবু। মানে আমি আমি সুজনকে খুন করেছি? পাগল নাকি আপনারা? পাগল নাকি? আরে আরে, আপনি যতই নানা দিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনাকে ধরিয়ে দিল আপনার এই ঘরের কোণার রাখা ফুটবলটা, বুঝলেন কিনা? আগের দিন দেখেই আমার আপনার উপর সন্দেহ হয়েছিল। একজন বাতরোগীর পক্ষে ফুটবল খেলা কি খুব সহজ ব্যাপার মিস্টার রবার্ট? হ্যাঁ, না 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 না। আর আপনার ঘরে কোনো বাচ্চাও নেই যে ফুটবল খেলবে। ওসি সাহেব, ওনাকে গ্রেপ্তার করুন, বললেন পটলবাবু। মুহূর্তের মধ্যেই একজন কনস্টেবল এসে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিয়ে ধাক্কা মারতে মারতে টেনে তুলল গাড়িতে। পটলবাবু বললেন, সুন্দর, অতি সুন্দর। গাড়ি ছাড়ার আগে পটলবাবু ওসি সাহেবকে বললেন, এই দেখুন, রবার্ট সরাসরি সুজানকে মিনারের জানলা থেকে ঠেলে ফেলে দেন। ব্যাপারটা দেখতে পান হচ্ছে আলফ্রেড। সে এদের পিছন পিছন আসছিল। দেখে তো আলফ্রেড ভয় পেয়ে যায়, বুঝতে পারে ওকে যদি রবার্ট দেখে নেয় তো ওকেও খুন করে ফেলবে। মাথায় গামছা মুড়ি দিয়ে চার্চের দেওয়াল টপকে সে পালিয়ে যায়। সেই দৃশ্য দেখে নেয় চার্চের আগের ফাদার রড্রিগেজ। সেটি তার ডায়েরিতে তিনি লিখে রাখেন। চার্চে আসা তৃতীয় ব্যক্তিটি যে আলফ্রেড, সেটি আমি আগেই ধারণা করেছিলাম বটে, কিন্তু শুধু দ্বন্দ্বে ছিলাম যে ফাদার রড্রিগেজ তাকে লাগিয়েছে কিনা ব্যাপারটা। কিন্তু সে যেহেতু তার ডায়েরিতে এই তথ্যটা লিখে গেছে, তাই পরে আমি আমার ধারণা পাল্টাতে বাধ্য হলাম। তখনই মনে পড়লো একটা পুরনো ঘটনা, বুঝলেন মশাই, যেটা থেকে এই খুনের মোটিভটাই স্পষ্ট হয়ে যায়। আমার আরও ধারণা যে ফাদার রড্রিগেজ যে খুনিদের দেখেছেন, সেই নিয়ে রবার্ট আর আলফ্রেড তাকে চরম পরিণতির হুমকি দিতে থাকে যদি সে কিছু প্রকাশ করে দেয় ভুলে। সেই ভয়ে মানসিক বিকার দেখা দেয় তার। অনিদ্রা আর দুশ্চিন্তায় সে রাত বিরেতে ঘুরে বেড়াতো। লোকে তাকে উল্টো পাল্টা ভেবেছে, বুঝলেন, ভেবেছে যে সে রাত জেগে প্রেত চর্চা টর্চা করে আর কি। এদিকে তিনি তো পড়েছেন ধর্ম সংকটে। খুনিদের সামনে দেখছেন, কিন্তু কিছুই প্রতিবাদ করতে পারছেন না। ভাবুন তো, অনুতপ্ত হয়ে ও দুশ্চিন্তায় তিনি রাতে একদিন সুজানের প্রেতকে দেখেন। ভয়ে হার্ট অ্যাটাক হয়। তার মৃত্যুর কারণ যে হার্ট অ্যাটাক, সেটা তো আপনার দপ্তর থেকেই খোঁজ নিয়ে জেনেছি মশাই। কিন্তু মোটিভ, একটা মোটিভ তো লাগবে, সেটা কি? ওসি সাহেব গাড়িতে ওঠার আগে জিজ্ঞেস করলেন, স্যার, মনে করে দেখুন, রবার্ট রাজসাক্ষী হয়েছিল আরতি লামা মামলায়। ওই নামে যে দ্বিতীয় কোনো লোক আছে, সেটাই তো বিশ্বাসযোগ্য নয়। রবার্টই সেই লোক, কি তাই তো স্যার? ধরে ফেলেছো? বাবা বাবা বাবা, এই কিন্তু এই কেসের সাথে তার সম্পর্কটা কি? আরে দাঁড়ান না, এই সম্পর্ক আছে তো স্যার, ওইটাই তো সবচেয়ে বড় পয়েন্ট। আরতি লামা তার জবানবন্দিতে বলেছে, সুজান হত্যার আগের রাতে গোপনে রবার্টের সাথে ওর বাড়িতে তিনি দেখা করতে যায়। অনেক সময় ডাকাতির অস্ত্রশস্ত্র নিজেদের কাছে না রেখে অন্য কোনো নিরীহ দর্শন লোকের কাছে রেখে যায় ডাকাতরা। এবার বাকিটা নিছকই আমার অনুমান। যেহেতু রবার্টের বাড়ি সুজানের বাড়ির একদম পাশেই, সুজান কোনোভাবেই তার সাথে আরতি লামার সাক্ষাৎ দেখে ফেলে। হয়তো লুকোচুরি খেলছিল সুজান ভেনাসের সাথে। আরতি যাবার পর ভেনাস যখন সুজানকে রবার্টের বাড়ির গোপন লুকিয়ে থাকা স্থান খুঁজে বের করে চিৎকার করতে থাকে, রবার্ট তখন ভেনাসের চিৎকার শুনে বুঝতে পারে যে তার হাতে একটা মোক্ষম ভুল হয়ে গেছে। পরদিন সকালেই সে সুজানকে ডেকে নিয়ে যায় ওই গির্জায়। খেলা ছলে ওরা উপরে পৌঁছায় আর ওপর থেকে ঠেলে ফেলে দেয় নিচে। আমার আরও ধারণা যে আরতি লামা যে গোপনে ওই বাড়িতে এসেছিল,
সেটা আলফ্রেডও জানতো। সে পরদিন খেয়াল করে অনিচ্ছা সত্ত্বেও সুজানকে চার্চে নিয়ে যাচ্ছে রবার্ট। তার সন্দেহ হয়, বুঝলেন, তাই সেও তার পিছু নেয়। উফ উফ পটল বাবু, আপনি তো গ্রেট। এই শুধু এই সবজি মার্কার নামটা আপনার সাথে মানানসই নয় মশাই। হ্যাটস অফ জেনারেল, হ্যাটস অফ। আরে নামে কি আসে যায় স্যার, শেক্সপিয়ার বলে গেছেন না। সেদিন বিকেলবেলা ফাদার আরেকবার মেয়েটির কবরের সামনে এসে দাঁড়ালেন। পেছনে আমি, পটল বাবু, জোসেফ, গ্রামের আরো 15-20 জন স্থানীয় নারী পুরুষ। Dear Heavenly Father, I thank you for giving me this day. Like the sermon says, this is the day that the Lord has made, and I will rejoice and glad in it. I place today in your ফাদার বাইবেল থেকে ঈশ্বরের বাণী পড়ে শোনালেন। তারপর শেষে পবিত্র জল আর ফুল ছড়িয়ে দিলেন কবরের উপর। গ্রামের লোকেরা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিল কবরের পাশে। ফাদার প্রার্থনা শেষ করে বললেন, আজ আমার এক অদ্ভুত রকমের একটা প্রশান্তি হচ্ছে মনে। বুঝতে পারছি যেন তার উৎস এই পরিবেশ, যেন চারিদিকে একটা অদ্ভুত শান্তির ডাক শুনতে পাচ্ছি। দু একটা পাখির ডাকও শোনা যাচ্ছে। আবার যেন এই গির্জালয়ে কিছুক্ষণ পাখিরা ফিরে আসছে। সুন্দর, অতি সুন্দর। পটল বাবু উল্লসিত হয়ে বললেন, এই হলো গল্প, বুঝলে খুড়ো। এই তারপরে তাহলে কি সত্যি ওই সুজানের প্রেতাত্মাকে দেখা গেল না? গল্পটা শেষ হতেই জিজ্ঞাসা করে উঠল তপন খুড়ো। তারপর আর কি, তারপর থেকে ওই গির্জায় আর কোনো প্রেতের উৎপাত শোনা যায়নি। মাসখানেক পর, হ্যাঁ মাসখানেক হবে, মাসখানেক পর একবার জোসেফকে ফোন করলাম। সে বলছে এখন গির্জায় নাকি অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হয়, প্রার্থনা হয়। আর গত বছর ওই ক্রিসমাসের দিন কত লোক বাচ্চা এসেছিল ওই গির্জায়, অনেক আনন্দ করেছে আর কি। একটা বিরাট কেক কাটা হয়েছিল। ভালোই লাগলো প্রেতের গল্পটা, আমার নাতিকে বাড়ি গিয়ে শোনাবো। শুধু এই পটল বাবুর জায়গায় আমাকে ঢুকিয়ে দেবো। যাই হোক না, আমিও একালে অনেক জায়গায় ঘুরেছি না, কিছু মাইন্ড করবেন না তো আপনি আবার? হ্যাঁ ওইটাই বাকি আছে, আর মাইন্ড করার কি আছে। হ্যাঁ চালিয়ে যান, চালান। কথাটা নির্লিপ্ত গলায় বলে উঠল প্রবুদ্ধ।